সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পেছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কার্য করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয়। ধুধু করছে বিরাট বালি চর, মাঝে মাঝে ঝাউ গাছের ঝোপ, একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারদিকে জনমানবের চিহ্ন নেই। হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা। কহলগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ 2 বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি। বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি এই অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, একটি আটটি নয়, 3টি নেশা আছে আমার: ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না। বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি, তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধুধু করছে বালির চড়া, আর কোথাও কিচ্ছু নেই। গঙ্গার বুকে 2-1টা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় কা শব্দটা কানে এলো। কয়ে চন্দ্রবিন্দু আকার আর অয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয়, চখা শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। কা শুনে বুঝলাম চখা আছে কোথাও কাছে পিঠে। একটু এগিয়ে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন। এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। চখা উড়ে গেল। উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে আবার সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব আর অমনি উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে হলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসল, আমিও বসলাম। উপর্যুপরি তাড়া করা ঠিক নয়, একটু বসুক। একটু পরে উঠলাম, আবার ধীরে ধীরে এগুতে লাগলাম, কিন্তু উল্টো দিকে। পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি যেন। কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে। বেশ কিছু দূর ঘুরতে হলো, প্রায় মাইলখানেক। গুড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম, কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব আর অমনি ফের উড়ল। উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পরে বসলো যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়া মুশকিল। যাওয়া যায়, কিন্তু গেলেই দেখতে পাবে। আমার কেমন রোগ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগুলেই উড়বে, কিন্তু উড়ল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠা
ঠায় বসে রইল। মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি এবারেও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আবডাল নেই, চতুর্দিকেই ফাঁকা। কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো। এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো। একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, লাগলো না। ঝোপে ঝোপে যা দু একটা পাখি ছিল তারাও উড়ল। মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিল। সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার উপর লাগলো। নদী ঠিক বাঁকের মুখটাতেই বসলো আবার চখাটা গিয়ে। আমি বসেছিলাম একটা বালির ঢিপির উপর। মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবে। উঠলাম না, শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম। কিন্তু কিছু দূর গেছি আর অমনি আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোনো রকম স্পন্দনে গিয়ে পৌঁছালো তার কাছে, তা বলতে পারি না। উঠে দাঁড়ালাম, রোগ আরো চড়ল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রক্তরাঙা। পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে। সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে দেয়নি। এখন দুজনে দুপারে চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল। অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল, সূর্য ডুবে যাওয়াতে ততটা আর রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক। সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে। পূরবী রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে। কত রাত হয়েছে জানি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে, রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ, চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে। অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম। এমন একা জীবনে আর কখনো পড়িনি। প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম। মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি। প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি। রূপ নিশ্চয় ছিল, আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত। জীবনে কোনো স্বাদটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে? জীবনে তিনটি শখ ছিল, ভ্রমণ, সঙ্গীত, শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে? হিমালয়ের উচ্চ চূড়ায়, সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে, হিমশীতল মেরু প্রদেশে ভাসমান তুষার পর্বতশৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো? সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি। সারেগামা সেধেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাঘের স্ত্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে ঠিকভাবে আঙুল পড়ছিল, কিন্তু সেই সুরটি ফুটল না, যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবাঙ্ময় বেদন মূর্ত হয়। শিকারী বা কি এমন করেছে জীবনে?
সিংহ, হাতি, বাঘ, গন্ডার কিছুই মারিনি, মেরেছি পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছেই হার মানতে হলো। চমকে উঠলাম, ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোনো রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম। আরো খানিকটা নেবে এলো, হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম। লেগেছে ঠিক। পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল মাঝ গঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম, দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হলো, পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনোই কিছু পাইনি, নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম। চতুর্দিকে ধুধু করছে বালি, গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। জ্যোৎস্নায় ফিনিক ফুটছে। শিকার, চখা, বন্দুক, সমস্ত দিনের শ্রান্তি, কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন। একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম। হঠাৎ চমকে উঠলাম। দীর্ঘকায় রজুদেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম, কোথা থেকে এলেন ইনি? কখন বা নদীতে নামলেন? কিছুই দেখতে পাইনি। কোথা থেকে এলেন ইনি? কখন বা নদীতে নামলেন? কিছুই দেখতে পাইনি। একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেনি। আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল। ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল, তারপর বললেন, আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিন। পরিচয় দিলাম। ও, রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি। আসুন আমার সঙ্গে, কাছেই আমার আস্তানা। দীর্ঘকায় ঋজুদেহ পুরুষটি অগ্রগামী হলেন। আমি তার অনুসরণ করলাম। একটু দূরে গিয়ে দেখি একটি ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এটা চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন। সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল। অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে। মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন। আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভেতরে ঢুকেছিলেন। একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন। বসুন। বসে দেখলাম শতরঞ্জি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও এক প্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য, আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল। তবে কিছুক্ষণ চুপ করে রইলাম। তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা বলতে হলো। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি, কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে। সব সময় সব জিনিস কি দেখা যায়? মুখের দিকে চেয়ে ভয় হলো। চোখ দুটো জ্বলছে, মানুষের নয়, যেন বাঘের চোখ। একটা গল্প শুনুন তাহলে। রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন? না। শোনবার কথাও নয়। দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার। একজন সুদখোর আর একজন সুরখোর। সুরখোর? হ্যাঁ, ওরকম সুরপাগল লোক ও অঞ্চলে আর ছিল না। যত বিখ্যাত ওস্তাদের আড্ডা ছিল তার বাড়িতে। আমার অবশ্য এসব শোনা কথা। আমার পাঞ্জাবে জন্ম। পাঞ্জাবি ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিলুম।
বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে নাকি একজন গুণী জমিদার আছেন, যিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হতে হয়নি তার কাছে। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলুম, তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আর একজনকে জিজ্ঞেস করলুম রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন। তিনি বলে দিলেন সুৎখোর রামপ্রতাপের ঠিকানা। ডানকুনি স্টেশনে নেমে 10 ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লুম তার উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে, সেদিনও পূর্ণিমা। স্টেশনে আর একজনকে জিজ্ঞেস করলুম। সুৎখোর রামপ্রতাপ ও অঞ্চলে প্রসিদ্ধ লোক, সবাই চেনে। যাকে জিজ্ঞেস করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বললে সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না। খানিকক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি। চারিদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই। মনে হলো যেন শেষও নেই। কিছু দূর গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল, যেন মন্ত্র বলে আবির্ভূত হলো। সাদা ধপধপ করছে, মনে হলো যেন মরমর পাথর দিয়ে তৈরি। মিনার, মিনারের গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তারপর এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাটাকায় দারোয়ান বসে আছে। দুজনেই নিবিষ্ট চিত্তে গোঁফ পাকাচ্ছে বসে। ভিতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো উত্তরই দিল না। গোঁফই পাকাতে লাগলো। একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম। তারা বাধা দিল না। ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার। বিশাল জমিদার বাড়ি জমজম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা। কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কেউ কানে কলম গুজে খাতার দিকে চেয়ে আছে। সবারই গম্ভীর মুখ। সামনে চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি। সবাই কিন্তু চুপচাপ, কারো মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। কেউ আমার দিকে ফিরেও চাইল না। আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে। আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাবো, কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটি বাগান রয়েছে। বাগানের মধ্যে ধবধবে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতারা, আর সেই চৌতারার উপরে কে একজন ধবধবে সাদা তাকিয়ায় ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন। গড়গড়ায় কুণ্ডুলি পাকানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে ছোট্ট একটি গেট। গেটের দুধারে উর্দি চাপরাশ পরা দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি। কেমন করে জানি না, আমার দৃঢ় ধারণা হলো ইনিই রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম। দারোয়ান দুজন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিল না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীরভাবে মাথাটি নাড়লেন একবার শুধু। আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন। হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে তা আমার কিছুই মনে নেই। যখন হুঁশ হলো তখন দেখি একছোরা মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন। কুটিরের ভেতরে ঢুকে গেলেন তিনি। পর মুহূর্তেই তিনি বেরিয়ে এলেন একছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর এবং অত বড় বড় মুক্তো আমি আর দেখিনি কখনো। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন। আমি চুপ করে বসেই রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রাজবাড়ির কাছারি চৌতারা লোকজন কোথাও কিচ্ছু নেই।
ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমোচ্ছি। একা? কিরকম? সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেক দিন হলো মারা গেছেন। বেঁচে আছে সেই সুদখোর বেটা। তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিশ দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, গান শুনবেন? হ্যাঁ, আপনার যদি অসুবিধে না হয়। অসুবিধে আবার কি? সুরের সাধনা করবার জন্যেই আমি এই নির্জন বাস করছি। আবার উঠে গেলেন। কুটিরের ভেতর থেকে বিরাট এক তানপুরা পার করে বললেন, বাগেশ্রী আলাপ করি, শুনুন। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনো শুনিনি। যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম, তাই যেন আজ শুনলাম। কতক্ষণ শুনেছিলাম মনে নেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম ভাঙল যখন, তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ায় একা শুয়ে আছি। কোথাও কেউ নেই। উঠে বসলাম। উঠতেই নজরে পড়ল চকাটা চড়ে বেড়াচ্ছে, মরেনি। আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনছিলাম। শিকার উপলক্ষেই আমরা এই অঞ্চলে এসে সন্ধ্যাবেলায় এই ডাকবাংলায় আশ্রয় নিয়েছি। পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন। আলাপ হলে আমরা শিকারি শুনে তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বললেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে। জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর আর কিছু নেই। রাত হয়েছে, এবার শুতে যান। আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে। আমারও ঘুম পাচ্ছে। এই বলে তিনি আস্তে আস্তে উঠে নিজের ঘরে প্রবেশ করলেন। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হলো, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটেছিল জানতে পারলে একবার আমরাও জায়গাটা দেখে আসতাম। জিজ্ঞাসা করবার জন্য পাশের ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। চারদিকে দেখলাম, কিন্তু কেউই নেই। ডাকবাংলার চাপরাশিকে জাগিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল, আগে বাবু, পাশের ঘরে তো কোনো লোক নাই। গত 2 সপ্তাহের মধ্যে এখানে আর কেউ আসে নাই। এ ডাকবাংলায় কেউ বড় একটা আসতে চায় না। বলে সে অদ্ভুত একটা হাসি হাসল।